এ তো প্ল্যান করে ওদেরকে মেরেছে, আর আমাকে তো চারিদিকে সব ওইভাবে মারার জন্য খুব চেষ্টা করছে। তাকে ফোন দিয়েছেন, তাহলে বুঝুন যে এদের এদের বিরুদ্ধে হাজার অপরাধ হলেও এদেরকে কখনো শাস্তি দেন না। এদেরকে নির্দোষ হিসেবে জেলে রেখে দেওয়া হয়, এদেরকে গেস্ট হিসেবে রেখে দেওয়া হয়। এরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পপুত্র, তৃণমূল টার্গেট করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যারা দিচ্ছে, যারা আছে, তারা শুধু টার্গেট করে যে যার কার জমি আছে, কার জায়গা আছে, কার বড় বিজনেস আছে, এদেরকে টার্গেট করে করে এদেরকে তৃণমূলে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এদের থেকে সব লুট করেন, করে এদেরকে লাস্টে এদেরকে অবহেলিত করেন, এদেরকে ছুঁড়ে ফেলে দেন লাথি মেরে। বসিরহাট জেলা কোর্টে যদি পৌঁছাতেন এবং ওনার সাক্ষ্য দিতেন, সাক্ষ্য রাখতেন, তাহলে এখানে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেত শেখ শাহজাহানের এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে মন্ডল পরিবারের থেকে সকালেই ফোন করে অভিযোগ করা হলো যে মা, আমার জীবনের ভীষণ রিস্ক আছে, তুমি হয়তো জানো না যে ভোলা ঘোষকে এই শেখ শাহজাহান জেলে বসে খুন করিয়েছেন, এবং যে নেত্রী ওখানকার যে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সভাপতি, সেও এর সাথে জড়িত আছে। পরিকল্পনা করে ওখানে চিকেন প্যাটিস বিক্রেতাদের ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে ওই প্রোগ্রামটা, ওই অনুষ্ঠানটা, ওই ধার্মিক অনুষ্ঠানটা যাতে ইয়ে করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, বদনাম করে দেওয়া যায়। তার জন্য এই নোংরা রাজনীতির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ দূর করবেই, এটা আমাদের মা বোনের শপথ। হুমায়ুন কবির হচ্ছে সেই পচা নারী বুড়ি, তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টোপ দিচ্ছে। একদমই শাহজাহান সেন্ট্রাল জেলে বসেই এই ভোলানাথ ঘোষের মারার পরিকল্পনাটা করেছিলেন। কারণ দেখুন, আজকে যদি জেলে বসে যদি উনি যদি পরিকল্পনা নাই করবেন, তাহলে আজকে এর আগেও অনেকবার সাক্ষী দিতে এসেছেন উনি। উনি এর আগেও বসিরহাট জেলা কোর্টে অনেকবার সাক্ষী দিতে এসেছেন, আর এটাই ছিল ওনার হয়তো শেষ সাক্ষী। এই কোর্টটার পরে হয়তো শাহজাহান জামিনও পেয়ে যেত। কি তারপরে ভোলানাথ ঘোষ যদি আজকে যদি কোর্টে গিয়ে সাক্ষীও দিয়ে দিত, তাহলে কিন্তু শেখ শাহজাহানের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেত, উনি জামিনই পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে সন্দেশখালী শেখ শাহজাহান বিহীন, হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু শেখ শাহজাহানের মালপথ সন্দেশখালীকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রাখতে চান, এই জন্যই ভোলানাথ ঘোষকে খুন করার বিশাল বড় পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় যে জীবন হারালো ওনার ছোট ছেলে এবং যে গাড়ি চালক ড্রাইভারটাও। তা এই যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে একজন ক্রিমিনালকে, যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেন্ট্রাল জেলে রেখে তাকে জামাই আদরে রেখেছে, তাকে ফোন দিয়েছেন, তাহলে বুঝুন যে এদের বিরুদ্ধে হাজার অপরাধ হলেও এদেরকে কখনো শাস্তি দেন না। এদেরকে নির্দোষ হিসেবে জেলে রেখে দেওয়া হয়, এদেরকে গেস্ট হিসেবে রেখে দেওয়া হয়। এরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পপুত্র এই শেখ শাহজাহান, আর সন্দেশখালী কি একটা আলী বলছে, সেও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। এদেরকে দিয়েই শেখ শাহজাহান সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের ওপরে নজরদারি করেছিলেন, যে কখন উনি বেরোচ্ছেন, কোন গাড়িতে বেরোচ্ছেন, গাড়ির নাম্বার কি, নাম্বার বলে গাড়ির কত দূর গেছেন, পুরোটা ওনার ফোন হোক কিংবা গাড়ির কোনো রকম পিছন ধাবা করে ওনাকে ওই ট্রাক ড্রাইভার অবধি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল। আজকের এই মৃত্যু কোনো রকম এই মৃত্যুটা কিন্তু অস্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা অস্বাভাবিক মৃত্যু। এটা পরিকল্পনা করে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় একদম খুবই পরিকল্পনা করে ভোলানাথ ঘোষকে মারার পরিকল্পনা করেছিলেন। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর পেছনে ওতপ্রোতভাবে জড়িত? অবশ্যই, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তো নেত্রী যাদেরকে পরিচালনা করবেন, নেত্রী যাদেরকে নিজের মানে ক্ষমতা দিয়ে রেখে দেবেন, তাহলে কার দোষ হবে এখানে? অপরাধ যদি শেখ শাহজাহান করে, তার দোষটা কার ঘাড়ে যেতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘাড়ে নিতেই হবে, কারণ এই দোষের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে পুষেছেন, শেখ শাহজাহান মালপথ রোহিঙ্গাদের এই সন্দেশখালীতে আশ্রয় দিয়েছেন, তাদেরকে জমি দিয়েছেন, তাদেরকে এই সন্দেশখালীর যারা সংখ্যালঘু আছেন, যারা ভারতীয় সংখ্যালঘু, যারা এখানকার হিন্দু, যারা খ্রিস্টান, তাদের জমি ছিনিয়ে নিয়ে ওই রোহিঙ্গাদের কলোনি বানিয়ে দিয়েছে, রোহিঙ্গা কলোনি। যেটা আপনারা দেখেছেন কিছুদিন আগেই, যে কোড়াকাটি অঞ্চলে একটা রোহিঙ্গা কলোনি বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে যে এই শেখ শাহজাহান মালপথ যে অপরাধগুলো হবে, সবটাই দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই ওনাদেরকে সাজেশন না দেয় এই শেখ শাহজাহানদেরকে, তাহলে শেখ শাহজাহানরা এটা করতে পারেন না কখনো। প্রশ্নে আসবো আপনার কাছে, যে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে দিদি 10 চাকার লরি একদম গাড়িটিকে একেবারে পেছন থেকে এসে পাশে এসে ধাক্কা মারে, তারপর কিছুটা দূর ধাক্কা মেরে ফেলে রীতিমতো খাদে ফেলে দেয়। 4 চাকা গাড়ি একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, ভিতরেই আটকে পড়েন 3 জন। ঘাতক
চালক লরি থেকে একদম লাফিয়ে নামেন, কিছুটা দূরেই একটি বাইক চলে আসে, বাইকে তিনি উঠে উধাও হয়ে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ঠিক কিসের ইঙ্গিত করছে এরকম? দিদি ওই তো বললাম যে ভোলানাথ ঘোষকে মারার পরিকল্পনা। ভোলানাথ ঘোষ মরে গেলে ভোলানাথ ঘোষের সাথে যে ওনার যে ব্যবসা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং ওনার জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, উনি সাক্ষ্য দিতে পারবেন না। সন্দেশখালীর আন্দোলনটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। ভোলানাথ ঘোষের যে অভিযোগ সেটাও মিথ্যে প্রমাণ হয়ে যাবে। শেখ শাহজাহান সসম্মানে জামিন পেয়ে যাবেন। এটা বিশাল বড় পরিকল্পনা। আর দেখুন, একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি নিশ্চয়ই আপনার সোজা আসে, গাড়ি নিশ্চয়ই আপনার আড়ে আসবে না, নিশ্চয়ই ঘেরি পেরিয়ে গাড়ি আসবে না। ঘেরির ভিতর দিয়ে জল দিয়ে নিশ্চয়ই রোডটা নেই। তাহলে রাস্তাটা আছে এক আপনার কলকাতার দিক থেকে আপনার বাইপাস হয়ে আপনার বাসন্তী হাইওয়ে হয়ে যদি যায় একটা গাড়ি, তাহলে সোজা রোড, তার নির্দিষ্ট একটা রোড আছে, সেই রোডে যাবে। আপনি বলুন। আর সে আসছিল ধামাখালি হয়ে, সরবেরিয়া হয়ে, সে সেই যে রোডে আসছিল, তাহলে এমনভাবে মেরেছে, পেছন দিক থেকেও মারেনি, সামনের দিক থেকেও মারেনি, পুরো মাঝামাঝি ভাবে মেরেছে। মানে যাতে ওই গাড়ির ভেতরে যে কজন থাকবে সেই কজনের ওই স্পটেই ডেট হয়ে যাবে। একটা বিশাল পরিকল্পনা। শেখ শাহজাহান সহ মমতা বন্দ্যোপাধ্যায় এই এই পরিকল্পনায় শেখ শাহজাহান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সফল হতে পারলেন না। মধ্যিখানে এই তোমার ভোলা ঘোষ, ওনার পরিবার, ওনার স্ত্রী এবং উনি সন্তান হারা হলেন, এবং যে ড্রাইভার ভাইটা মারা গেলেন ওনার ফ্যামিলিও আজকে তার স্ত্রী স্বামী হারা হলেন এবং তারা ওনার মা বাবা সন্তান হারা হলেন। এই খুনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং শেখ শাহজাহানকে নিতে হবে। আমরা চাই যে এই শেখ শাহজাহান ফাঁসি হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলের কাঠগড়ায় নিয়ে দাঁড় করানো হোক, তোলা হোক। এই অপরাধ করে আর কতদিন নিজের কুকীর্তি রাখবেন, আর কতদিন নিজের ভোট বাক্সের জন্য আর কত নিরীহ জীবন নেবেন? রেখাদি, ভোলানাথ ঘোষ তিনি পূর্বে একজন তৃণমূল কর্মী। একসময় তিনি শেখ শাহজাহানের একদম সঙ্গী ছিলেন। এই মুহূর্তে তিনি ইডি এবং সিবিআই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী। এদিনও যাচ্ছিলেন আদালতের পথেই। একদম আদালতে বুধবার তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল, যেমনটা আপনিও ব্যাখ্যা করলেন। শাহজাহানের বিরুদ্ধেই ভোলার পরিবার সহ গ্রামবাসীদের একাংশের বক্তব্য, শাহজাহানের বিরুদ্ধে এহেন রেকর্ড আগেও রয়েছে যে জেলে বসেই তিনি একাধিক প্ল্যানিং করেছেন। এর আগে সন্দেশখালীতে মণ্ডল পরিবারের ওপর হামলা হয়েছে, অভিযোগ তাতেও পুরোটা নিয়ন্ত্রণ করেছিলেন শেখ শাহজাহান নিজেই। তাই ভোলার গাড়ি দুর্ঘটনার কবলে পড়া তার ছেলের মৃত্যু নিতান্তই কোনো সাধারণ দুর্ঘটনা বা কাকতালীয় নয়। জেলে বসে শাহজাহানও এই কাজ করতে পারেন বলে অভিযোগ উঠছে। কি বলবেন এই? দেখুন, ভোলা ঘোষ যদি কোনোদিন তৃণমূল করে থাকেন, তার শুধুমাত্র তাকে এই তৃণমূলে নিয়ে আসার একটাই কারণ ছিল, তার নিশ্চয়ই তার অনেক সম্পত্তি ছিল, জমি জায়গা ছিল এবং তার ভালো কোনো ব্যবসা ছিল। সেই ব্যবসাকে এবং তাকে দলে নিয়ে এসে পরবর্তীকালে তার উপরে অত্যাচার করে তার ব্যবসা এবং তার জমি জায়গা ছিনিয়ে নিয়েছে। যেমন মণ্ডল পরিবারের থেকে নিয়েছে। মণ্ডল পরিবারকে যেমন আগে আমরা শুনেছি যে তৃণমূল করতো, যে এরকমই তৃণমূল টার্গেট করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যারা দিচ্ছে, যারা আছে, তারা শুধু টার্গেট করে যে যার কার জমি আছে, কার জায়গা আছে, কার বড় বিজনেস আছে, এদেরকে টার্গেট করে এদেরকে তৃণমূলে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এদের থেকে সব লুট করেন, করে এদেরকে লাস্টে এদেরকে অবহেলিত করেন, এদেরকে ছুঁড়ে ফেলে দেন লাথি মেরে। তারপরে এরা যখন প্রতিবাদ করতে আসেন, তাদেরকে এইরকম করেই রাস্তায় ট্রাক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়, ট্রাক চাপা দিয়ে মেরে। আমরা দেখলাম শাহজাহানের বিরুদ্ধে কি কি এমন একটা সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলাবাবু, এবং শাহজাহান কি সত্যি এতটাই ভয়ঙ্কর যে জেলে বসে তিনি খুনের ছক কষতে? অবশ্যই। আপনি জানেন না হয়তো যে যখন আমাদের আন্দোলন হয়েছিল ২০২৪-এ, তখনও কিন্তু শেখ শাহজাহান সন্দেশখালীতেই ছিলেন। সন্দেশখালীতে কিন্তু আমাদের সন্দেশখালীর পুলিশ প্রশাসন কিন্তু তাকে কিন্তু জামাই আদরে রেখেছিলেন। আজকের এর বাড়িতে, কালকের এখানে, এমনকি থানার ভেতরেও তাকে কিন্তু পুরো কিন্তু একদম সব রকম সুবিধা দিয়ে কিন্তু তাকে রেখে দিয়েছিলেন। এমনকি তাকে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সন্দেশখালী থেকে কিন্তু অ্যারেস্ট করেনি এত অভিযোগের পরেও। পরে কিন্তু ওনাকে কিন্তু ওই সন্দেশখালী থেকে বার করে কিন্তু নিয়ে আসলো কিন্তু অ্যারেস্ট করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই শেখ শাহজাহান যে আজকের তৃণমূল কংগ্রেসের হাতের বড় ত্রাস। এই ত্রাসকে ধরে রাখতে পারলে সন্দেশখালীকে ধরে রাখতে পারবে, আর এই ত্রাসকে ছেড়ে দিলে সন্দেশখালী হাতের থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ সেন্ট্রাল জেলায় আজকের একজন অপরাধী, একজন কয়েদি যাকে রেখেছে, তার হাতে ফোন দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কখনো মানতে পারেন? সাধারণ মানুষ মানতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করছেন যে একজন কয়েদি, একজন অপরাধীর হাতে, একজন ক্রিমিনালের হাতে ফোন দিয়ে রেখে সন্দেশখালীকে কন্ট্রোল করছেন সেন্ট্রাল জেলে বসে বসে? আজকের ভোলা ঘোষকে মারার পরিকল্পনা করেছেন, তার সন্তান মারা গেলেন, একজন ড্রাইভার মারা গেলেন। আর সন্দেশখালীর এইরকম
প্রত্যেকটা দেখুন ধাপে ধাপে আমরা তো ভেবেছিলাম যে সন্দেশখালীতে হয়তো শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে গেছে এবং সন্দেশখালী একদম নিরাপদ আছে, কিন্তু আমরা দেখছি যে সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের অনুগামী দিলীপ মল্লিক এবং ওখানকার আমাদের সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো, এরাও কিন্তু সন্দেশখালীতে কিন্তু সন্ত্রাস ছড়াচ্ছে। কিন্তু মণিপুর কোড়াকাটি যখন রোহিঙ্গা কলোনি ধরা পড়লো সেখানে কিন্তু গেলেন না, সেখানে মানুষের পাশে দাঁড়ালেন না। কোথায় গেলেন সেই মুহূর্তে? কোথায় চলে গেলেন? রেখা পাত্রর বাড়িতে। কেন গেলেন? সন্দেশখালীর আন্দোলনকে ভুল প্রমাণ করার জন্য সন্দেশখালী চলে গেলেন, যে এই আন্দোলনটা ভুল, মিথ্যে। রেখা পাত্রর পরিবার আমাদেরকে সমর্থন জানাচ্ছে তার বাড়ি যাওয়ার জন্য। মানুষের কাছে ভুল প্রমাণ, ভুল একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। মানুষ কিন্তু যতই কিন্তু করুক, মানুষ কিন্তু জানে যে এরা কত নোংরামি করতে পারেন। মানুষ সুকুমার মাহাতো একজন বিধায়ক, তাকে চেনেন না। জিজ্ঞাসা করছেন যে সুকুমার আমাদের বিধায়ক এসেছেন, বলছে বিধায়ক কি করে বিধায়ক? সে বিধায়ক কি জিনিস চেনেন না মানুষ, সাধারণ মানুষ। যে বিধায়ক কি করেন, বিধায়ক কি খাবার জিনিস না গায়ে মাখার জিনিস, তারাই বোঝেন না। বিধায়ক লাস্টে দেখা যায় এই যে সুকুমার মাহাতো আমাদের বিধায়ক, রাস্তা করে দিয়েছেন। রাস্তা কে করে দিয়েছে? রাস্তা করে দিয়েছে শুধুমাত্র ওই পঞ্চায়েতের থ্রুতে। রাস্তার টাকাটা কোথা থেকে গেছে? কেন্দ্রের থেকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বেচে দেয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের যে টাকা, কষ্টের টাকা। কথা বলবো যে আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ভোলা ঘোষ আজকে যে তার যে সাক্ষ্যটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা সাক্ষ্য ছিল। এই সাক্ষ্যর উপরে কি ভিত্তি করত? দেখুন, ভোলা ঘোষ যদি বসিরহাট সাংগঠনিক যে আমাদের বসিরহাট জেলা কোর্টে যদি পৌঁছাতেন এবং ওনার সাক্ষ্য রাখতেন, তাহলে এখানে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেত শেখ শাহজাহানের এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জন্যই ভীষণ ভয়ানক পরিকল্পনা করে আজকের ভোলা ঘোষকে মারার একটা বিশাল ছক কষেছিলেন। ওনাদের সেই ছক আমি আগেও বলেছি যে ওনাদের ছক সফল হয়নি, পরিকল্পনা সফল হয়নি। কিন্তু মধ্যিখানে পড়ে যে একজন মা, একজন বাবা, কারোর স্ত্রী তাদের পরিবারকে হারালেন, তাদের স্বামী হারালেন, সন্তান হারালেন। কিন্তু এই খুনের দায় মমতা বন্দ্যোপাধ্যায়, শেখ শাহজাহানকে নিতে হবে। আর ভোলা ঘোষ যখন সে জীবনে বেঁচে গেছেন, অবশ্যই শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়াই করছেন, আমরা ওনার পাশে আছি। এবং ভারতীয় জনতা পার্টির যারা আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার যারা কার্যকর্তা আছেন, প্রত্যেকে ওনার পাশে আছেন এবং ওনার পাশে থাকবেন। আর আমরা দেখবো যাতে এই অপরাধীদের সঠিক সাজা পান, তার জন্য আমরা কেন্দ্র অবধি যোগাযোগ করব। রেকর্ড শোনাচ্ছিলেন আমাকে কিছুক্ষণ আগে, আমি অফ ক্যামেরা, সেটা একবার একটুখানি আমার ক্যামেরার সামনে একটু দর্শকদের উদ্দেশ্যে একবার একটুখানি শোনাতে পারবেন? আমাকে মণ্ডল পরিবারের থেকে সকালেই ফোন করে অভিযোগ করা হলো যে মা, আমার জীবনের ভীষণ রিস্ক আছে। তুমি হয়তো জানো না যে ভোলা ঘোষকে এই শেখ শাহজাহান জেলে বসে খুন করিয়েছেন এবং যে নেত্রী ওখানকার যে পঞ্চায়েত সভাপতি, সেও এর সাথে জড়িত আছে। আপনাকে আমি রেকর্ডিংটা শোনাচ্ছি, একটু শুনুন, তারপরে বুঝতে পারবেন। রেখা দি, আমি নির্মল মন্ডল বলছি, মন্ডল বাড়ি থেকে। হ্যাঁ বলুন। বলছি এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, এ তো প্ল্যান করে ওদেরকে মেরেছে। আর আমাকে তো চারিদিকে সব ওইভাবে মারার জন্য খুব চেষ্টা করছে, আমাকে তো চারিদিকে ঘিরে রেখেছে। আর ওকে ভোলা ঘোষটাকে ওইভাবে প্ল্যান করে মেরেছে। সেগুলো ওরকম টার্গেট করেছিল, আমি পালিয়ে এসেছি বাজার থেকে। ঠিক আছে, হ্যাঁ বাজারে টার্গেট করেছিল। আপনারা থানায় জানিয়েছেন? আর কতবার জানাবো? থানা ও ঘোড়ার ডিম গেলে গ্যারাজি করে না, ভালো লাগে না থানায় গিয়ে। আমাদেরকে তো পাত্তাই দেয় না থানায়। আপনি ওটা করুন, বলে দিন যে মন্ডল বাড়ি নির্মল মন্ডল ওরকম কালকের ওরকম বাজারে ওইরকম টার্গেট করেছে, তার পরিপ্রেক্ষিতে আজ ভোলা ঘোষকে প্ল্যান করে তো ওইভাবে মারলো গাড়ি দিয়ে। আচ্ছা, উনি তো হসপিটালে মারা গেছে। হ্যাঁ মারা গেছে, ওই জন্য আপনাকে বললাম। আমাদের তো প্ল্যান, আমাকে তো বিশাল টার্গেট। কেন, আমি তো পুরো ভাইরাল না। হ্যাঁ পরিকল্পনা করে যখন আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। একদম আমরা সন্দেশখালীতে একদম গ্রাউন্ড রিপোর্ট যেটা বলছে এসআইআর শুরু হচ্ছে, আপনি প্রথম থেকে বলেছেন যে এসআইআর শুরু হলে এই রাজ্য সরকার হিলে যাবে। মর্জিনা বিবি নিজেকে পরিচয় দিচ্ছেন বাংলাদেশে একজন, তিনি 18 বছর সন্দেশখালীতে তিনি রয়েছেন, কাকাকে বাবা বানিয়েছেন, জায়গা কিনেছেন,
কি কি পান সরকারি অনুদান? বলতে গেলে তিনি বলছেন একাধারে লক্ষ্মীর ভান্ডার পান, একাধারে তিনি লক্ষ্মীর ভান্ডার পান, একাধারে কেন্দ্রীয় সরকারের একাধিক পরিকল্পনা তিনি পেয়ে থাকেন। তিনি কি বলবেন? 18 বছর ধরে এখানে রয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পান, সমস্ত কিছু পান, রেশন পান, তিনি বলছেন কাকাকে বাবা বানিয়ে রয়েছে। হ্যাঁ, উনি তো এই রোজিনা বিবি তো বলছেন যে আমি এখানে আমার কাকাকে বাবা বানিয়ে আছি, আমার বাবা নেই, আমার কেউ নেই, আমি আমার কাকাকে বাবা বানিয়ে আছি, আমি এখান থেকে যাব না, আমি এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে নিয়ে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে রেশন থেকে শুরু করে আমি সব সুবিধা পাচ্ছি, আর আমি এখান থেকে যাব না, আমাকে এখান থেকে আমাকে যত করুক আমি আমার এই জায়গা ছেড়ে আমি যাব না, আমার আর যাবার জায়গা নেই। এরা তো রোহিঙ্গাই, বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিয়েছে, এখন কোথায় যাবে, কোথায় বাড়ি ছিল, কোথায় কি ছিল তারা তো জানেই না। সেখান থেকে যখন তাদের উপর ওদের উপরে যখন কোনো রকম অত্যাচার হয় তখন এই শেখ শাহজাহানের মতন দেশদ্রোহীরা কি ওদের সাথে যোগাযোগ করে এপারে নিয়ে আসেন, আমাদের এপার বাংলায় নিয়ে এসে তাদেরকে বসিয়ে দেন। ওখানে যখন থাকতেন তাদেরকে দেখেছেন? একদমই, সন্দেশখালী যখনই কোনো ওদের তৃণমূলের কখনো জনসভা কখনো মিটিং মিছিল হয় তখনই কিন্তু একটা হিন্দু আসে না, ওখানে কিন্তু শুধুমাত্র এই রোহিঙ্গারাই ওদের সাথে কিন্তু যায়। এই রোহিঙ্গাদের ভিড়ে কিন্তু সন্দেশখালী কিন্তু জর্জরিত। একদিকে ভোলানাথ ঘোষের ছেলে খুন হলেন, অন্যদিকে আমরা দেখবো তার ছেলে অকালেই চলে যেতে হলো তার ছেলেকে, বিরোধীরা অবশ্য বলছেন খুন। আমি একটা কথা বলবো, অন্যদিকে আমরা গতকালই দেখছিলাম একদম সন্দেশখালীর বেশ কিছু মহিলা তারা বলছেন যে বিজেপি করেন বেছে বেছে তাদের বাড়িতে একদম রীতিমতো সন্ত্রাস চালানো হচ্ছে, তাদের স্বামীদেরকে এমন মারা হয়েছে যে তারা যে দুমুঠো ভাত খাবেন হাতে করে সেই ব্যবস্থা নেই, তাদের সন্তানের মুখে তারা অন্ন তুলে দিতে পারছে না। কি চলছে? দেখুন, এই পুরো রাজ্যটাকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় তলানিতে শেখিয়ে দিয়েছেন। এই রাজ্য আর রাজ্য নেই, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ বিদায় হচ্ছেন ততক্ষণ এই রাজ্যতে কেউ নিরাপত্তা নেই, সব নিরাপত্তাবিহীনই ভুগছেন। নিজে কোনো একজন মহিলা নয়, প্রত্যেকটা পুরুষও রাস্তায় লাফ দিয়ে গেলে 7 বার ভাবছেন যে আমি আজকে লাফ যে আমি জীবিত ফিরতে পারবো তো, কোথাও আমাকে মরে যেতে হবে না, কোথাও আমাকে মেরে দেবে না তো, এইরকম একটা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা একদম নিজেদের মানে কর্মস্থানেও গিয়েও নিরাপত্তা পাচ্ছে না, নিজেদেরকে করতে পারছে না যে আমরা এখানেও আমাদের কর্মস্থানেও কি আমাদের নিজের জীবনটা নিয়ে চলে যেতে হবে না তো। তাহলে ভাবুন যে এই রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে। শুধু রোহিঙ্গাদের যে নিয়ে এসে এটা করেছে তা নয়, এই শেখ শাহজাহান আর এই মমতা বন্দ্যোপাধ্যায় এরা একটা পূর্ব পরিকল্পনা করে যে এরা এখানে ক্ষমতায় আসবে, বারবার মানুষের উপর অত্যাচার করবে, বারবার অত্যাচার করে ক্ষমতায় এসে ও শিকড় পাতবে এই রাজ্যে। শিকড় পেতে এই রাজ্যের থেকে যারা ভারতীয় সংখ্যালঘু আছে, যারা হিন্দু আছে, ভারতীয় যারা খ্রিস্টান আছে, জৈন আছে, তাদের উপর অত্যাচার করে তাদেরকে মেরে ধরে তাদের পৈতৃক সম্পত্তি কেড়ে নিয়ে তাদের কোলের ভাত তালা কেড়ে নিয়ে তারাই খাবেন এবং এখানকার মানুষকে উদ্ঘাত করে দেবেন, মেরে দেবেন, রাতারাতি গায়েব করে দেবেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার চেলা চামুন্ডা এই শেখ শাহজাহানের পরিকল্পনা। অনুষ্ঠানের সাক্ষাৎকার শেষে চলে এসেছি, আমি বলবো গীতা পাঠ অনুষ্ঠানে আপনারা সবাই সামিল হলেন। সেই গীতা পাঠ অনুষ্ঠানে রীতিমতো গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অবশ্য বলছেন, আপনারা অবশ্য কেউ বলেননি যে এটা বিজেপির অনুষ্ঠান, সনাতনীদের দ্বারা আয়োজিত যে অনুষ্ঠান ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটা বিজেপির অনুষ্ঠান বলে তিনি জানেননি। কি বলেন? দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি উনি যদি সনাতনী হতেন, হিন্দু হতেন, অবশ্যই ওখানে যেতেন। উনি তো সনাতনী নন, উনি একজন মুসলিম ঘরের সংখ্যালঘু ঘরের মেয়ে মহিলা, তো উনি যাননি এই কারণেই। উনি তো ধর্ম নিয়ে রাজনীতি উনি করেন, এটা সনাতনীদের ছিলেন। ওখানে যারা গেছে তারা কেউ বিজেপির সিম্বল নিয়ে যায়নি, ওখানে শুধুমাত্র গেরুয়া কালারের শুধু নিজেদের করে ওখানে গেছেন। ওখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই প্রোগ্রামে শুধুমাত্র হিন্দু সনাতনীরা, তারা জাতপাতের কোনো বিচার করেননি। ওখানে সংখ্যালঘুরাও গেছেন ওই ধর্মীয় অনুষ্ঠানে, আমাদের যে ব্রিগেড মাঠে ওখানে উপস্থিত হয়েছেন এবং ওখানে আমরা দেখলাম তারপরে পরিকল্পনা করে ওখানে চিকেন প্যাটিস বিক্রেতাদের ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই প্রোগ্রামটা, ওই অনুষ্ঠানটা, ওই ধার্মিক অনুষ্ঠানটা যাতে করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, বদনাম করে দেওয়া যায়। তার জন্য আজকের ওখানে বেছে বেছে কিছু ইউটিউবার, কিছু মিডিয়া ওখানে ঢুকেছে শুধুমাত্র ওই ধার্মিক প্রোগ্রামটাকে মানে খারাপ করে দেওয়ার জন্য, তার ওই ধার্মিক প্রোগ্রামের বিরুদ্ধে কিছু অপচয় করার জন্য ওখানে ঢুকেছিলেন। চিকেন প্যাটিস বিক্রেতাকে যে মারধর করার বিরুদ্ধে একদম রেড়ে করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কি বলবো? দেখুন, ওনার গায়ে হাত দেয়নি। আমি বলবো যে ভাইটা, আমাদের একজন ভাই ছিল ওখানে, যে ওনার পা নেই। উনি শুধুমাত্র উনি বারবার জিজ্ঞাসা করছিলেন
যে এটা নিরামিষ না আমিষ, বারবার জিজ্ঞাসা করেছিলেন। উনি বারবার বলছেন যে নিরামিষ। তারপরে যখন উনি খেয়ে দেখলেন যে ওটা নিরামিষ নয়, ওটা আমিষ ছিল, তখনই আশেপাশে যারা ছিল তারা ক্ষিপ্ত হয়ে উনি মিথ্যে বলেছেন বলে ওনার ওই চিকেন প্যাটিস সহ যে খাদ্য সামগ্রী ছিল ফেলে দেন। সেটা নিয়ে ওনারও দোষ ছিল, শুধুমাত্র যে এই ছেলেগুলো যে ফেলে দিয়েছে বলে এদের দোষ নয়। একজন ধার্মিক অনুষ্ঠানে একজন চিকেন নিয়ে গিয়ে, চিকেন প্যাটিস নিয়ে গিয়ে ওখানে বিক্রি করছেন, তাদের ধার্মিক অনুষ্ঠানের শুধুমাত্র ধার্মিক অনুষ্ঠানটাকে নষ্ট করার জন্য এত বড় পরিকল্পনা করেছেন, সেটা কিন্তু ওই ব্যবসায়ের কিন্তু একটা ভীষণ বড় একটা ভুল ছিলেন। উনি কিন্তু এই ভুলটা না করলেই পারতেন। উনি কিন্তু ওই ধার্মিক অনুষ্ঠানের বাইরেও কিন্তু উনি দোকানটা লাগাতে পারতেন। আমি বলবো দক্ষিণ ২৪ পরগনা জেলার একদম কুলপি বিধানসভার রামকৃষ্ণপুর অঞ্চলের সিঙ্গিরহাট মোড় এলাকায় স্থিত মানে বজরংবলী মন্দিরে বজরংবলীর মূর্তির একদম মাথা কেটে নেওয়া হলো গতকাল রাতে। সেই সাথে মন্দিরের আরতির মাইক সেটও একদম ভাঙচুর করে দেওয়া হচ্ছে। অবিলম্বে প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি, পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কি চলছে দেখুন, এই আমাদের এই পশ্চিমবঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, এনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে সত্যি আমাদের রাজ্যের মা বোনেদের সত্যি মুখে বাদে। ইনি হচ্ছেন মমতা বেগম। মমতা বেগম এনার মানে এনার কাজই তো এটাই, এনার পার্টিটাই তৃণমূল কংগ্রেসরা যারা করে তাদের কাজই এটাই যে একজনের ধর্মের একজন ধর্মের হিন্দু ধর্মের যারা মূর্তি ভাঙা, তাদের মুন্ডু কাটা, তাদের মা বোনেদের উপর অত্যাচার করা, তাদের সম্মান লুট করা, এই হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজনীতি। এই নোংরা রাজনীতির থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ দূর করবেই, এটা আমাদের মা বোনের শপথ, এই রাজ্যের হিন্দুদের শপথ। আজকের যে সনাতনীরা এক হয়েছে, হিন্দুরা এক হয়েছে, সেটা কিন্তু বিকেট মাঠে কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাত থেকে মাথা অবধি ঠান্ডা হয়ে গেছেন, ওনার আর এসির প্রয়োজন পড়বেন না। উনি যে কালীঘাটে এসি লাগিয়েছেন, এসিটা ওনাকে মনে হয় এবার 14 বৈশাখ মাসে খুলে ফেলতে হবে। দিদি, আর শেষ দুটো প্রশ্ন আমার আপনার কাছে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য একদম টাকার পাহাড়, টাকা গুনতে আনা হয়েছে মেশিন, কি বলবেন? দেখুন, এই বাবরি মসজিদ যখন আমাদের কয়েক বছর আগে যখন এই বাবরি মসজিদকে যখন ভেঙে ফেলা হয়েছে, এখান থেকে মুছে দেওয়া হয়েছে, সেই বাবরি মসজিদ কেন এখানে প্রতিষ্ঠা করার এত শোরগোল ফেলাচ্ছে আমরা বুঝতে পারছি না হুমায়ুন কবির। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে হুমায়ুন কবিরকে পার্টির থেকে বাদ দিয়ে দিলেন। দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? সংখ্যালঘুদেরকে এই হুমায়ুন কবিরকে দিয়ে এক জায়গায় করবেন? সংখ্যালঘুদেরকে বলতে চাই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটা পরিকল্পনা 2026-এর জন্য, যে এই হুমায়ুন কবিরকে দলের থেকে বাদ দিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা শুধুমাত্র যাতে যেই সংখ্যালঘুরা বিচ্ছেদ হয়ে গেছে তৃণমূল থেকে, তারা মুখ ঘুরিয়ে নিয়েছে, শুধুমাত্র তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই হুমায়ুন কবিরকে টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কখনো বাবরি মসজিদ যতই প্রতিষ্ঠান হোক, বাবরি মসজিদ কমপ্লিট হবে না। কেননা বাবরি মসজিদ এখান থেকে দীর্ঘদিন আগে বা এই বাবরি মসজিদকে এই রাজ্যের থেকে এই ভারতবর্ষ থেকে মুছে ফেলা হয়েছিল। শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। হুমায়ুন কবির বলছেন একদিকে যে আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই, একদম হুঙ্কার দিচ্ছেন। অন্যদিকে তিনি বলছেন মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীকে হারানোর একদম পণ করে ফেলেছেন। তিনি বলছেন নন্দীগ্রাম ভবানীপুরেও প্রার্থী। দেখুন, তাহলে এবার এখানেই দেখুন হুমায়ুন কবির নিজেই স্বীকার করছেন যে আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী এখানে কেউ দিতে পারবেন না। তাহলে কি বোঝা যায় ওনার হুমায়ুন কবির পার্টিটা কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, তৃণমূলের পার্টি। তাহলে এই পার্টিটা হুমায়ুন কবির মন প্রাণ দিয়ে করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লোক দেখানোর জন্য টোপ দিয়ে হুমায়ুন কবিরকে পার্টির থেকে বার করে টোপ দিচ্ছেন হুমায়ুন কবিরকে। পচা কাঁকড়া বলে না, যে আমাদের ওদিকে যে নদীতে যে কাঁকড়া ধরতে যায় দেখেছেন, পচা মাছ, পচা পোলট্রির নাড়ি মুড়ি দিয়ে টোপ দেন না, হুমায়ুন কবির হচ্ছে সেই পচা নাড়ি মুড়ি, তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টোপ দিচ্ছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন, মানুষের বুকে গিয়ে গেতে আছেন, মানুষের বুকে গিয়ে গেতে আছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে হারানো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মানে এতেই নেই, ওনার ক্ষমতার বাইরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার বাইরে। আর হুমায়ুন কবির ভাবছেন যে এই বাবরি মসজিদ করার প্রতিশ্রুতি দিয়ে একটা দুটো গিট গেতে প্রতিষ্ঠা করে আমরা একবার সংখ্যালঘুদের জয় করে নিলাম। সংখ্যালঘুরা যদি মানুষ হয়ে থাকেন, তারা যদি বুঝতে পেরে থাকেন, এই হুমায়ুন কবিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ওটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই হুমায়ুন কবির এরা তো এইসবই করেন। বিরিয়ানি ভাত খাবান, ডিম ভাত খাবান,
খাবিয়ে বাবরি মসজিদ প্রতিষ্ঠান করেন, সংখ্যালঘুদের হাতে রেখে দেন, 200-250 টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে আসেন। এগুলো তো হচ্ছে তৃণমূলের একটা ব্যবসা, বিজনেস। এটা হচ্ছে বড় ধরনের বিজনেস।